বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের নবম শ্রেণীর প্রিয় ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। আশা রাখি পরিবারের সবাইকে নিয়ে তোমরা সুস্থ ও নিরাপদে আছো। করোনা সংকটকালীন এ কালে বরিশাল ক্যাডেট কলেজের উদ্যোগে চলমান শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, বিশ্বের প্রতিটি দেশ ও সমাজ আজ বিপন্ন। বাংলাদেশ তার বাইরে নয়। করোনার প্রকোপ আমাদের দেশেও ক্রমশ বিস্তার লাভ করেছে। ইতিমধ্যে দেশের কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। কাজেই এই অবস্থায় তোমাদের প্রত্যেককে অনেক বেশি সাবধান ও সচেতন থাকতে হবে। ছোটখাটো ইচ্ছেগুলি জলাঞ্জলি দিয়ে নিজ নিজ পরিবেশে আবদ্ধ থাকতে হবে। একমাত্র সাবধান ও সচেতনতাই পারবে তোমাদের প্রত্যেককে রক্ষা করতে। প্রিয় ক্যাডেটবৃন্দ, ইতিমধ্যে তোমরা অনলাইন শিক্ষা কার্যক্রমে বেশ কিছু ক্লাস করেছ এবং পরীক্ষাও দিয়েছ। প্রাত্যহিক পরীক্ষাগুলো, ক্লাসগুলো তোমরা ফলো করছো। আশা রাখছি সময়ের প্রয়োজনে বরিশাল ক্যাডেট কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন শিক্ষা কার্যক্রম তোমাদের শিক্ষা অর্জনে বিশেষ ভূমিকা রেখে আসছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশের গল্প নিমগাছ বিষয়ে বিস্তৃত পাঠ পর্যালোচনায় অংশ নেব। এই পাঠ পর্যালোচনায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তোমাদের প্রত্যেককে নোট গ্রহণের জন্য প্রয়োজনীয় খাতা কলম এবং বই সাথে নিয়ে এই অধিবেশনে বসবার আহ্বান জানাচ্ছি। প্রথমে আজকের পাঠ পর্যালোচনার শুরুতে এই পাঠ্যক্রমটি তোমাদের কি ধরনের শিক্ষণ ফল দিতে পারে সে বিষয়ে সংক্ষেপে বলছি। এই পাঠ শেষে তোমরা প্রয়োজনীয় মানুষকে ভালোবাসার দৃষ্টিতে দেখার অবকাশ খুঁজে পাবে। দ্বিতীয়ত, শোষক ও শোষিতের চরিত্র সম্পর্কে জানবে। তৃতীয়ত, অধিকার বঞ্চিতদের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, প্রয়োজনীয় এই জগৎ সংসারে অনেক মানুষ আছে যারা আমাদের নানাভাবে শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তারা আমাদেরকে নানা রকম ভাবে সাহায্য সহযোগিতা করছেন। বিভিন্ন পেশাজীবী মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা যারা নাগরিক জীবনের মধ্যে আছি, শহরের মধ্যে বাস করছি, তারা নানাভাবে গ্রামের মানুষ দ্বারা এবং শহরের মানুষের দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাকেন। অর্থাৎ অনেকেই আমরা যারা আছি, কেউ আমরা একের অন্যের সহযোগিতা ছাড়া চলতে ফিরতে পারি না। তদ্রূপ সেই সমস্ত যাদের দ্বারা আমরা সাহায্য প্রাপ্ত হচ্ছি, যাদের ত্যাগের দ্বারা আমরা নিজেদের জীবনকে পরিচালনা করছি, আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। কারণ তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা না করলে, তাদের শ্রম না দিলে, মেধা ব্যয় না করলে, তাহলে আমরা সুস্থভাবে বসবাস করতে পারতাম না। এই কারণে তাদের প্রতি আমাদের ভালোবাসার দৃষ্টি রাখতে হবে। দ্বিতীয়ত, শোষক ও শোষিতের চরিত্র সম্পর্কে জানা। আসলে পৃথিবীতে দু শ্রেণীর মানুষ আছেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শোষক শ্রেণী, যারা অন্যকে শোষণ করেই আত্মতৃপ্তি খুঁজে পায়, নিজেদের সম্পদের পাহাড় বৃদ্ধি করে। আর আরেক শ্রেণী মানুষ শোষিত, যারা শোষিত হচ্ছেন, শ্রমজীবী মানুষেরা, কৃষি সমাজ, শ্রমিক সমাজ এবং যারা বিভিন্ন পেশার সাথে দায়িত্ব পালন করছেন, তাদের এই শ্রেণী মানুষদেরকে বলা হয় যারা জীবনের মৌলিক অধিকার থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, কারণ তাদেরকে শোষণ করা হচ্ছে, তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। ফলে তাদের জীবনযাপনের জন্য তাদের যা প্রয়োজন, সেই প্রয়োজনগুলো তারা মেটাতে পারছে না। আর একদিকে এই শোষক শ্রেণী এর এর মূলে কাজ করছে। তাদের প্রতি সেই শোষক শ্রেণী এবং তারা কারা এবং কারা শোষিত হয়ে থাকে, এই একটি গল্পের মধ্যে সেটা আমরা অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো। তৃতীয়ত, অধিকার বঞ্চিতদের প্রতি প্রেমভাব, অর্থাৎ যারা তাদের প্রকৃত অধিকার পায় না, যে সমস্ত মানুষ বঞ্চিত,
অধিকার বঞ্চিত, তাদের যা যা প্রয়োজন সেগুলো থেকে তারা বঞ্চিত হয়ে থাকে এই শোষক শ্রেণীর কারণে, তাদের প্রতি আমাদের প্রেম ভাব জাগবে। আর এই প্রেম ভাব আমাদের সাম্যবাদের সৃষ্টি করবে, আমাদের সমাজকে, পৃথিবীকে, বিশ্ববাসীকে, প্রতিটি দেশকে নতুনভাবে তৈরি করতে সহায়তা করবে। যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়া প্রয়োজন আমাদের। আর আমরা সেই সাথে প্রয়োজন আমরা যেন কখনো কারোর প্রতি অবিচার না করি, শোষণ না করি, থেকে বঞ্চিত না করি। এই হচ্ছে আজকের এই ছোট্ট একটি গল্প, সেই গল্পের শিখন ফল। প্রিয় ক্যারেটবিন্দু, আজকের গল্পটি লিখেছেন লেখক বলাই চাঁদ মুখোপাধ্যায়। আমরা এখন এই লেখক বলাই চাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। লেখক বলাই চাঁদ মুখোপাধ্যায়, ছদ্মনাম বনফুল, প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়, বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালের 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক, হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয়। 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ। শনিবারের চিঠি একটি সাহিত্য পত্রিকা, যা নিয়মিত প্রকাশিত হয়েছে বিখ্যাত সাহিত্য। এই এই বিখ্যাত সাহিত্যপত্র, এই সাহিত্যপত্র খুব জনপ্রিয় ছিল এবং অনেক সাহিত্যিকরা, কবি সাহিত্যিকরা এখানে তাদের লেখা লিখতেন এবং সম্পাদক পরিষদ সে সমস্ত লেখাগুলো ছাপতেন এবং এই সমস্ত লেখার বিভিন্ন সমালোচনাও তারা সেখানে ছাপাতেন। তো সেই শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখেছিলেন, যা গল্পের আঙ্গিকে ক্ষুদ্র অথচ বক্তব্যে অনেক বেশি তাৎপর্যপূর্ণ ছিল। বনফুলের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নি, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস হল তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, নির্মুখ, সে ও আমি, জঙ্গম, অগ্নি ইত্যাদি। এছাড়াও বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী, জীবনী নাটক, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি তার অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। 1979 সালের 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। পদ্মভূষণ ভারত সরকারের একটি অনেক বড় একটি পুরস্কার। সমগ্র ভারতে এই পদ্মভূষণ রাষ্ট্রীয় পুরস্কার। এটি ভারতের যারা জ্ঞানী গুণী, বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক, কবি, যারা বিজ্ঞান চর্চা করেন, অধ্যাপক, এদেরকে এই পুরস্কার, রাজনীতিতে ভালো এদেরকে এই পুরস্কার দেওয়া, পদ্মভূষণ দেওয়া হয়। অনেক বড় পুরস্কার। সেই পুরস্কারটি লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় লাভ করেছিলেন। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা এবার গল্পটির পাঠ পরিচিতি একটু জেনে নেই। বনফুল রচিত নিম গাছ অনুগল্প বা প্রতীকী গল্প বা রূপক গল্পটি অদৃশ্যলোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা মূল পাঠে ফিরে আসি। নিম গাছ, লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। নিম গাছের পাতা অনেক উপকারী, নিম গাছ অনেক উপকারী। তো সেই নিম গাছ সম্পর্কে লেখক বলছেন যে এর পাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ, অর্থাৎ
চর্মরোগ, যত রকম চর্মরোগ আছে সেখানে এই নিমের পাতা যদি বেটে দেওয়া হয়, সেটা যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেটা মলমের কাজ করে। আবার এটা খেলেও শরীর ভালো হয়, সুস্থ হয়। নানা রকম অসুখ বিসুখ, ভাইরাস থেকে মানব দেহ, মানব শরীর রক্ষা পেয়ে থাকে। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেঙে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। যারা আয়ুর্বেদিক চিকিৎসা করেন তারা এই নিম গাছের পাতা, তার ডাল সম্পর্কে অনেক অনেক বেশি তারা প্রশংসায় পঞ্চমুখ হয়। এবং এটা অনেক বেশি, নিম গাছের উপকারিতা সম্পর্কে এটি আমরা আমাদের গুরুজনদের কাছ থেকেও শুনেছি। এবং আমরা এটার যে কার্যকরী শক্তি সেটা সম্পর্কেও আমরা সবাই কম বেশি জানি। তো সেই নিম গাছ সম্পর্কে বলা হচ্ছে, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ হন, যেটা অনেক কাজে লাগে, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এবং নানা রকম দাঁত, চুলকানি, চর্ম যত রোগ আছে সে সমস্ত রোগের ক্ষেত্রে এই নিমের পাতা অনেক বেশি উপকারী হয়ে থাকে। বলে নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। নিম গাছটি তার প্রয়োজন রয়েছে আমাদের মানব শরীরের জন্য, মানব জীবনের জন্য নিম গাছের উপকারিতা অসাধারণ, তার ভূমিকা। কিন্তু আশ্চর্য এই নিম গাছের এত বেশি আমাদের কাজে লাগছে, অথচ আমরা এই নিম গাছটির প্রতি যত্নশীল নয়, তার প্রতি যত্নশীল হই না। সে কিভাবে বাঁচবে, কিভাবে টিকে থাকবে, তাকে কিভাবে যত্ন করা উচিত, এই ধরনের কোনো পদক্ষেপ, চিন্তা আমাদের মধ্যে নাই। লেখক এই কথাগুলি এই বক্তব্যের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছেন। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। কোথায় এলো? নিম গাছের নিচে। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এই যে একজন ভিন্নদর্শী একজন মানুষ, তিনি নিম গাছের রূপে মুগ্ধ হলেন, পাতার ব্যাপারে রূপ মুগ্ধ হলেন, তার ফুল দেখে মুগ্ধ হলেন এবং অভিব্যক্তিও ব্যক্ত করলেন। তিনি বললেন, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে এক কাব্যিক একটি প্রকাশ। এই যে ব্যক্তিটি আসলেন তিনি একজন কবি। তিনি কবিতার চোখ দিয়ে, কবির চোখ দিয়ে তিনি নিম গাছকে দেখলেন, তার প্রতি মুগ্ধ হলেন এবং তার পাতার প্রশংসা করলেন, তার ফুলের প্রশংসা করলেন এবং তার মধ্যে অনুভব হলো এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এই ফুল দেখে তার কাছে মনে হলো যেন নক্ষত্র, অসংখ্য নক্ষত্র নীল আকাশ থেকে নেমে এসেছে, এই সবুজ প্রকৃতির মধ্যে নেমে এসেছে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। নিম গাছটা এই ধরনের প্রশংসা, তাকে কেন্দ্র করে এই যে অদ্ভুত শব্দচয়ন, তার প্রতি, তার পাতার প্রশংসা, তার ফুলের প্রশংসা করলেন যে ব্যক্তিটি, এরকম প্রশংসা তার জীবনে কেউ করেনি। তখন নিম গাছটার মনে হলো এই লোকটির সাথে সে চলে যায়, কিন্তু পারলে না। কেন পারল না? মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। ইচ্ছে করলেও সেই শিকড় থেকে তার মুক্তি নেই। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। অত্যন্ত আশ্চর্যজনকভাবে লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় একটা নিম গাছ নিয়ে বললেন এবং তার প্রতি আমাদের
যে প্রয়োজনের যে কথা সেগুলো বললেন। আমাদের চর্মরোগের ক্ষেত্রে, শরীরের পাকস্থলীর ক্ষেত্রে নিম গাছের পাতা খুবই যে উপকারী সে কথাগুলো বললেন। এবং একজন কবি, এবং তারা প্রয়োজন ঠিকই আমাদের, কিন্তু তার প্রতি যে যত্ন করি না সেই কথাটিও লেখক বললেন। আর একজন কবি এসে নিম গাছকে যেভাবে ব্যাখ্যায়িত করলেন, তার প্রশংসা করলেন, ঠিক নিম গাছটা সেই প্রশংসা শুনে যেতে চাইলো কিন্তু পারল না। তারপরে সে আবর্জনার মধ্যেই রইল, যেমন থাকে যেমন ভাবে আছে। একজন মানবী, একটি গৃহস্থের মানবীর কথা বলা হলো, যে গৃহকর্মে অত্যন্ত নিপুণা, তাকে সংসারে অনেক কাজে লাগে, তার তাকে তার মাধ্যমে সংসারে অনেক মানুষ সেবা লাভ করে। হ্যাঁ, কিন্তু সেই মেয়েটির দশাটা এই নিম গাছটার মতোই। অর্থাৎ যাকে আমাদের প্রয়োজন, যার যার শ্রম ঘামে মেধায় আমরা পরিচালিত হচ্ছি, তার প্রতি আমাদের এই মানব সমাজের যে অজ্ঞতা, সে অজ্ঞতার কথা লেখক এখানে বললেন। মনুষ্যত্বের যে অবমাননা, মানুষের যে ভিতরগত যে মূল্যায়ন এবং তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে পরিচিতি, সেই পরিচিতির মধ্যে সব থেকে যে গুণটি থাকা প্রয়োজন ছিল মনুষ্যত্ববোধ, সেই মনুষ্যত্বের অভাবের কারণেই একজন গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটি, সে তার প্রতি সবাই উপেক্ষার দৃষ্টিতে দেখে। সেই লক্ষ্মী বউটি যেমন অনেক বেশি সংসারের জন্য প্রয়োজন, সংসারের সবার সেবায় যে নিয়োজিত হচ্ছে, এত বেশি প্রয়োজন একটি একটি নারীর মানবী, কিন্তু তার অবস্থা হলো এই নিম গাছের মতো। যেমন নিম গাছের এত বেশি উপকার, তার দ্বারা এত বেশি সবাই উপকৃত হচ্ছে, চর্মরোগে ওষুধ কাজে লাগছে, পাকস্থলী ঠিক করার জন্য কাজে লাগছে, তার ডাল ডাল দিয়ে দাঁত মেসাক করছে, দাঁত মাজছে লোকে, দাঁত শক্ত থাকে, ভালো থাকে। কিন্তু সেই নিম গাছটির প্রতি যে উপেক্ষা, অনাদর, অবহেলা, সে অবহেলা কথা লেখক উপস্থাপন করেছেন। আমাদের মনুষ্য সমাজে আমাদের যে আমাদের ভিতরগতভাবে যে অসুখ, আমরা যে শোষণ করে থাকি, সেই শোষণের কথা এইখানে লেখক উল্লেখ করেছেন সামান্য কয়েকটি পংক্তির মধ্য দিয়ে। নিম গাছের কথা, কবির কথা বলতে যে লেখক শুধু একটি বাক্যে বলে উঠলেন, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এক দশা। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমি আশা করছি, প্রত্যাশা রাখছি যে তোমরা এই ছোট্ট একটি গল্প, সেই গল্পের এত চমৎকার সমাপ্তি একটা বাক্যের মাধ্যমে তা তোমরা অনুধাবন করতে পেরেছ লেখক কি বলতে চেয়েছেন, এবং আমি সেটি তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি। আশা রাখি এই গল্পটি তোমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে, মননশীলতার ক্ষেত্রে এবং ভবিষ্যতের মানুষ হিসেবে তোমার কি করণীয় সেটি তোমরা অনুধাবন করতে পারছো। প্রিয় ক্যাডেটবৃন্দ, এবার আমরা ফিরে যাই এখানে ব্যবহৃত কিছু শব্দের অর্থ এবং টিকা জানার জন্য। ছাল, এটা হচ্ছে বাকল। এখানে নিম গাছের বাকল বলা হয়েছে। শিলে পেশা, নিম গাছের পাতা শিল পাটায় বেটে তা থেকে রস বের করা হয়। গরম তেলে ভাজা, নিম পাতা গরম তেলে ভাজলে মচমচে এবং তা খেতে খানিকটা উপাদেয় হয়। খোশ দাঁত লাগাবে, চুলকানির স্থানে লেপন করবে, অব্যর্থ, যা বিফল হবে না। পাতাগুলো খায়ও, নিমের কচি পাতা খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শান দিয়ে বাঁধানো, এখানে ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝাচ্ছে কবিরাজ, যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন। কবি, যিনি কবিতা লেখেন। সৌন্দর্যের পূজারী। শিকড় অনেক দূরে চলে গেছে, প্রতীকাশ্রয়ে বর্ণিত হয়েছে। নিম গাছের শেকড় মাটির নিচে অনেক দূর চলে যায়, প্রতিটা গাছেরই শেকড় থাকে, তো সেই শেকড় থেকে তাকে বিচ্যুত করা কঠিন হয়ে পড়ে, ফলে একটি প্রাপ্তবয়স্ক গাছকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যায় না। ছোট গাছগুলোকে যেমন নিয়ে যাওয়া যায়, কিন্তু প্রাপ্ত বড় গাছগুলোকে নিয়ে যাওয়া যায় না। এখানে শিকড় অনেক দূর চলে গেছে বলতে তাকে স্থানান্তর করা সম্ভব নয়, এটি বোঝানো হয়েছে। নিম গাছের শেকড় মাটির গভীরে প্রবেশ করে এবং চারিদিকে বিস্তৃত হয়। লক্ষ্মী বউটার প্রতীক যেহেতু নিম গাছ, সেহেতু নিম গাছের শেকড়ের সঙ্গে বইয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়াকে বোঝানো হয়েছে। প্রিয় ক্যাডেটবৃন্দ,
এবার আমরা এই গল্পটির সারসংক্ষেপ আরেকবার জেনে নেই। আপাতচক্ষে গল্পে ধরা পড়ে নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা। কবিরাজ তার সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে। কবি যখন অন্য 10 জনের মতো না হয়ে নিম গাছটির প্রতি সহানুভূতির দৃষ্টি দেন, ঠিক তখনই নিম গাছটির ভালো লাগা কবির সাথে চলে যেতে চাইল, কিন্তু পারল না। মাটির গভীরে তার শেকড়, ততদিনে তার শেকড় মাটির গভীরে চলে গেছে। নিম গাছের সাথে যা করা হয় তা আপাত চোখে ভেসে উঠলেও নিম গাছটি ও বাড়ির বউ। নিম গাছ যেমন উপকারী, বউটিও তেমন উপকারী। নিম গাছকে যেমন ব্যবহার করা হয়, বউটিকেও ঠিক তেমনি ভাবে ব্যবহার করা হয়। বাড়ির প্রতি তার ভালোবাসা, দায় দায়িত্ব গভীর থেকে গভীরতরে পৌঁছে গেছে। গাছটি যেতে পারে না। নিম গাছের পরিবর্তে বউ এসেছে বলেই গল্পটি হয়েছে অনুগল্প বা রূপক গল্প। প্রিয় ক্যাডেটবৃন্দ, নিম গাছ গল্পটি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা তো আমাকে জানাও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা মূল বই থেকে লেখাটি দেখে নাও। খুব ছোট একটি লেখা, কবিতার মতো মনে হয়, কিন্তু এটি একটি ছোট অনুগল্প। এবং এই অনুগল্পের যে ওজস্বিতা, অল্প ছোট্ট একটি লেখার মধ্য দিয়ে লেখক যে বক্তব্য পেশ করেছেন, যে ঘটনা ব্যক্ত করেছেন, তা সত্যি অসাধারণ। অসাধারণ বাণী ভঙ্গিমায় এবং শব্দচয়ন, লেখার বাঁধুনি এবং এতে পরিবেশিত যে বাক্য, যে চিত্রকল্প, তা সত্যিকার অর্থে অসাধারণ। আমরা নিমগাছ গল্পটি তোমরা আরেকবার পড়ে নাও। পড়ে নিলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমাকে জানাও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রিয় ক্যাডেট বিন্দু, এবার আমরা ফিরে যাই কর্ম অনুশীলনে। এখানে আজকে আমি 6টি বহু নির্বাচনী প্রশ্ন এখানে উপস্থাপন করছি। এর উত্তরগুলো কি হবে তোমরা সেগুলো চেষ্টা করো উত্তর দেওয়ার। প্রথম প্রশ্নটি, নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কারা? ক বিজ্ঞরা, খ কবিরাজরা, গ কবিরা, ঘ পড়শিরা। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে বনফুল আর এক আবর্জনা বলেছেন? বাড়ির পাশে গজালে, ক খ মুগ্ধ দৃষ্টিতে কেউ চেয়ে থাকলে, গ খোশ দাঁত হাজা চুলকানিতে লাগালে, ঘ শান দিয়ে বাঁধিয়ে দিলে। এটির উত্তর কোনটি তোমরা চিন্তা করো। 3 নম্বর প্রশ্ন, নিম গাছ গল্প রচনায় লেখক কিভাবে দক্ষতার পরিচয় দিয়েছেন? ক সংক্ষিপ্ত আকারে বিপুল বক্তব্য উপস্থাপনে, খ ঔষধি গাছ নিয়ে লিখে, গ সাংসারিক অবস্থা তুলে ধরে, ঘ বৃক্ষের প্রতি সচেতনতা বাড়িয়ে। কোনটি তোমরা চিন্তা করো প্রিয় ক্যাডেট বৃন্দ। এবার আমরা 4 নম্বর প্রশ্নে যাই। বনফুল কোথায় জন্মগ্রহণ করেন? বিহারে, ক আসামে, খ গ উড়িষ্যায়, ঘ পশ্চিমবঙ্গে। 5 নম্বর প্রশ্ন, বনফুলের গল্পের বৈশিষ্ট্য হলো ক্ষুদ্র আঙ্গিকে রচিত, ক খ বৃহৎ আঙ্গিকে রচিত, গ পরাবাস্তব বিষয়ে রচিত, ঘ গাম্ভীর্যের আধিক্যে রচিত। 6 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সে ও আমি বনফুলের কোন ধরনের রচনা? ক গল্প, খ উপন্যাস, গ প্রবন্ধ, ঘ নাটক। প্রিয় ক্যাডেটবৃন্দু, তোমরা উত্তরগুলো চিন্তা করেছো নিশ্চয়ই, এবং উত্তর কি হবে সেগুলো আমাকে জানাও, আমি তোমাদের সাথে সহযোগিতা করছি। এবারে আসো
বাড়ির কাজ তোমাদের বাড়িতে করার জন্য আজকের নিম গাছ গল্পটি পড়ার পর যেটি বাড়ির কাজ তোমাদের থাকছে সেটি একটি সৃজনশীল প্রশ্ন। আমি সেই প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা দেখো, উদ্দীপক একটি। মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়েছিল মিতার। এখন সে 3 সন্তানের জননী। সাংসারিক সব কাজই সে সুনিপুণভাবে করে। তারপরও প্রতিনিয়ত তাকে গঞ্জনা ও লাঞ্ছনা সহ্য করতে হয় শ্বশুর শাশুড়ির, এমনকি তার স্বামীরও। মাঝে মধ্যে তার ইচ্ছে হয় অনেক দূরে কোথাও চলে যায়, কিন্তু পরক্ষণে কিসের মোহে যেন সংসারকে ত্যাগ করতে পারে না। এটি হচ্ছে উদ্দীপক। এখন নিম গাছের সাথে মিলাও, এই এই উদ্দীপকের সাথে নিম গাছ কিভাবে সাদৃশ্য বহন করছে সেটি তোমরা মিলিয়ে নাও এবং তার উত্তর প্রশ্নগুলো জেনে নাও। তাহলে উত্তরগুলো দিতে সহায়ক হতে পারবে, সহায়তা করতে পারবে। প্রথমত, প্রথম প্রশ্ন জ্ঞানমূলক। বনফুলের প্রকৃত নাম কি? খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক। নিম গাছটার কেন লোকটার সঙ্গে চলে যেতে ইচ্ছা করলো? অনুধাবনমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্ন গ, উদ্দীপকের সঙ্গে নিম গাছ গল্পের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা করো। ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, উক্তিটি উদ্দীপক ও নিম গাছ গল্পের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় ক্যাডেটবৃন্দ, আশা করছি তোমরা এই প্রশ্নগুলো খুব সহজেই দিতে পারবে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে আমাকে পাঠাবে। আমি সেই উত্তরগুলো মূল্যায়ন করব। প্রশ্নগুলো আবার দেখে নাও। বনফুলের প্রকৃত নাম কি? নিম গাছটার কেন লোকটার সঙ্গে চলে যেতে ইচ্ছে করলো? গ, উদ্দীপকের সঙ্গে নিম গাছ গল্পের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা করো। ঘ, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, উক্তিটি উদ্দীপক ও নিম গাছ গল্পের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় ক্যাডেটবৃন্দ, দুর্যোগপূর্ণ এই কালে সাবধানতার বিকল্প নেই। একটু সাবধানতা ও সচেতনতা আমাদের জীবনকে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট মহামারীর হাত থেকে বাঁচাতে পারে। তাই আসো আমরা প্রতি মুহূর্তে সাবধান হই, সচেতন থাকি। শত প্রয়োজনও বাড়ির বাইরে না বের হই, বাড়িতেই থাকি। আর এই শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। সেই ক্ষেত্রে গা ছাড়া ভাব, ঢিলেঢালা চিন্তাভাবনা, অসচেতন থাকা, এগুলো থেকে বিরত হইতে হবে। খুব সাবধানভাবে থাকতে হবে যাতে করে এই ভাইরাস তোমাকে, তোমার পরিবারের কাউকে আক্রান্ত না করতে পারে। সেজন্য সচেতনতার কোনো বিকল্প নেই, সচেতন থাকতেই হবে। বিশেষভাবে দ্রষ্টব্য এই যে আমরা তোমাদের সাথে যে পরবর্তী ক্লাস আমি গ্রহণ করব সেটি হচ্ছে বাংলা প্রথম পত্রের গদ্যাংশের গদ্য উপেক্ষিত শক্তির উদ্বোধন। কবি কাজী নজরুল ইসলামের লেখা এই প্রবন্ধটি আগামী পাঠ পর্যালোচনায় আমি তোমাদের সাথে আলোচনায় অংশ নিব। আশা করি তার পূর্বে তোমরা এই লেখাটি অধ্যয়ন করে নিবে, তাহলে ক্লাসে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারবে এবং ভালোভাবে বোঝার ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন। প্রিয় ক্যাডেটবৃন্দ, সর্বদা সুস্থ নিরাপদে থাকো, পড়াশোনায় অধিক নিমগ্ন হও, এই প্রত্যাশা অক্ষুণ্ণ রেখে আমি আজকের অধিবেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।